Hello dear students, welcome to TWS Academy General Awareness and GK Practice Class Set 34। আজকের ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর একদমই রিলেটেড প্রশ্ন নিয়ে আলোচনা করব। সো অবশ্যই সকলে ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবে। দ্য ওয়ে অফ সলিউশন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে অবশ্যই যুক্ত হতে ভুলবে না, এবং আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাইলে অবশ্যই কিন্তু ফলো করতে পারো। চাকরির প্রস্তুতির সেরা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি ফ্যামিলি। এখানে যুক্ত হতে গেলে আমাদের চ্যানেলগুলোকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। চলো প্রথম প্রশ্ন আমরা দেখি, নিচের কোন বাঁধটি গোদাবরী নদীর অববাহিকায় নির্মিত এবং মারাঠাওয়াড়া অঞ্চলে সেচ দেয়? মারাঠাওয়াড়া অঞ্চল হচ্ছে মারাঠার একটা অঞ্চল বা মহারাষ্ট্রের একটা অঞ্চল, যে অঞ্চলটাকে মারাঠাওয়াড়া অঞ্চল বলা হয়। সো এখানে গোদাবরী নদীর অববাহিকায় নির্মিত একটা বাঁধ আছে যেটা সেখানে সেচ দিয়ে থাকে সাধারণত। সো কোন বাঁধটি এখানে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যে বাঁধটি মারাঠাওয়াড়া অঞ্চলে সেচ দেয় সেটা হচ্ছে জয়কোয়াড়ি বাঁধ। জয়কোয়াড়ি বাঁধ, এই বাঁধটা কোথায় আছে? গোদাবরী নদীর উপরে। আচ্ছা, কোন রাজ্যে যদি বলা হয় তো মনে রাখবে এটা অবস্থিত আছে মহারাষ্ট্র রাজ্যে। কোন রাজ্যে? মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত। কত সালে নৌ বিদ্রোহ সংগঠিত হয়েছিল? নৌ বিদ্রোহ কবে সংগঠিত হয়? দেখো, স্বাধীনতার আগে সব থেকে যদি দেখি একটা বড় বিদ্রোহ ছিল এই নৌ বিদ্রোহ। নৌ বিদ্রোহটা শুরু হয়েছিল তৎকালীন সময়ে ব্রিটিশ রয়্যাল যে নেভি ছিল, সেই রয়্যাল নেভির যারা বিদ্রোহী ছিলেন বা যারা রয়্যাল নেভিতে থাকতেন, জব করতেন, তারা কিন্তু এই নৌ বিদ্রোহ শুরু করেছিলেন। নৌ বিদ্রোহ শুরু হয়েছিল 1946 সালে। আরও যদি সঠিকভাবে বলা হয়, এটা 18ই ফেব্রুয়ারি 1946 সালে শুরু হয়েছিল নৌ বিদ্রোহটা। এই নৌ বিদ্রোহ প্রথম শুরু হয়, এটা প্রথম শুরু হয় বোম্বেতে। বোম্বেতে প্রথম শুরু হয়। সেখানে একটা বিশেষ জাহাজ ছিল যেটার নাম হচ্ছে তলোয়ার জাহাজ। তো এটা কোথায় শুরু হয়? তলোয়ার নামক জাহাজে শুরু হয়। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এটা। পরের প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের উপরাষ্ট্রপতির বিধান আছে? উপরাষ্ট্রপতির বিধান। উপরাষ্ট্রপতি থেকে অনেকগুলোই প্রশ্ন আমাদের পড়তে হয়, যেমন উপরাষ্ট্রপতির বিধান আমাদের ভারতের সংবিধানের কোথায় আছে? রাইট অ্যান্সার হচ্ছে 63 নম্বর ধারায় আছে উপরাষ্ট্রপতির বিধান। এছাড়া দেখো 52 নম্বর ধারা, এখানে আছে রাষ্ট্রপতির বিধান। ভারতে একজন যে রাষ্ট্রপতি থাকবেন, রাষ্ট্রপতির উপস্থিতি, এটা কোথায় বলা হয়েছে? শ্যাল বি এ প্রেসিডেন্ট। আমাদের ভারতে একজন যে রাষ্ট্রপতি থাকবেন, এটা বলা হয়েছে 52 ধারায়। ওকে, এরপরে 61 নম্বর ধারা, এটা রাষ্ট্রপতির পদচ্যুতি, অর্থাৎ যেটাকে আমরা বলি ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট পদ্ধতি সম্পর্কে বর্ণনা দেয় 61 নম্বর ধারা। এরপরে 165 ধারা, এই ধারাটা দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেলের সাথে যুক্ত। অ্যাডভোকেট জেনারেলের সাথে যুক্ত। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে আগের দিনের ক্লাসে আমি বলেছিলাম অ্যাটর্নি জেনারেলের সম্পর্কে, ধারা 76, অ্যাটর্নি জেনারেলের বিধান আছে। অ্যাটর্নি জেনারেল হচ্ছে আমাদের ভারত সরকারের মুখ্য আইনি অফিসার। আর অ্যাডভোকেট জেনারেল যার বিধান আছে 165 ধারাতে, সেই অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্য সরকার, বিভিন্ন যে রাজ্য আছে আমাদের ভারতের, রাজ্য সরকারের প্রধান প্রধান আইনি অফিসার বা চিফ আইনি অফিসার যিনি, তিনি হচ্ছেন অ্যাডভোকেট জেনারেল। আচ্ছা, উপরাষ্ট্রপতির থেকে কয়েকটা তথ্য দেখো। উপরাষ্ট্রপতি খুবই ইম্পর্টেন্ট। 64 বলে একটা ধারা আছে, 63 পরে আছে 64 ধারা। উপরাষ্ট্রপতির বিধান 63তে, আর 64 ধারাতে কি আছে জানো? 64 ধারাতে বলা হচ্ছে উপরাষ্ট্রপতি হবেন উপরাষ্ট্রপতি হবেন আমাদের রাজ্যসভা, যেটা আমাদের একদমই উচ্চকক্ষ সংসদের, সেই রাজ্যসভার সভাপতি।
রাজ্যসভার সভাপতি তাহলে কে পদাধিকার বলে? সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। কিন্তু উপরাষ্ট্রপতি তো রাজ্যসভার সদস্য নন, এই কারণে পরীক্ষায় প্রশ্ন দেয় যে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন। অ্যান্সার কি হবে? রাজ্যসভার কিন্তু সভাপতি তিনি তিনি রাজ্যসভার সদস্য নন, কারণ রাজ্যসভায় যে 250 জন সদস্য থাকে এর মধ্যে 238 জন নির্বাচিত হয় কেন্দ্রশাসিত অঞ্চল ও ইউটি থেকে, ইউটি ও স্টেট থেকে, তাই না? আর 12জনকে রাষ্ট্রপতি মনোনীত করে থাকেন, আগের দিনের ক্লাসেই আমরা পড়েছি। এটা কিন্তু আমরা সকলে নোট করে রাখবো। চলো পরেরটা আমরা দেখি। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো কোনটি? ভারতের বৃহত্তম সি বিচ বা যেটাকে আমরা সমুদ্র সৈকত বলবো সেটা কোনটি? চণ্ডীপুর বিচ, দিউ বিচ, গোকর্ণ বিচ, মেরিন বিচ। রাইট অ্যান্সার হচ্ছে মেরিন বিচ হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত। আচ্ছা, মেরিন বিচটা আছে কোথায়? এটা আছে করমণ্ডল উপকূলে। আচ্ছা, করমণ্ডল উপকূল বলে তোমাদের হয়তো কনফিউশনে ফেলে দিলাম, তাই না? তো করমণ্ডল উপকূল হচ্ছে করমণ্ডল উপকূল হচ্ছে এটা স্টুডেন্টস তামিলনাড়ুর উপকূলকে বলা হয়। তো এটা তামিলনাড়ু বা চেন্নাইয়ের উপকূলে কিন্তু অবস্থিত একটা সমুদ্র সৈকত, যেটা আমাদের ভারতের সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত। চাঁদ খান কোন ঘরানার অন্তর্গত ছিলেন? চাঁদ খান হচ্ছে একজন হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী, ঠিক আছে? হিন্দুস্তানি সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত হচ্ছে চাঁদ খান। এই চাঁদ খান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার অন্তর্গত ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে তিনি ছিলেন দিল্লি ঘরানার অন্তর্গত। দিল্লি ঘরানার অন্তর্গত। আচ্ছা, এই দিল্লি ঘরানার প্রতিষ্ঠাতা কে ছিল জানো? দিল্লি ঘরানার প্রতিষ্ঠাতা, মনে রাখবে, দিল্লি ঘরানা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমির খসরু। আমির খসরু দিল্লি ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন। কোন শিল্পের জন্য তক্ষশিলা বিখ্যাত? তক্ষশিলা কোন শিল্পের জন্য ফেমাস ছিল? অনেকবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা। তক্ষশিলা বিখ্যাত ছিল গান্ধার শিল্পের জন্য। এবং গান্ধার শিল্পের বিকাশ হয় কখন? গান্ধার শিল্প এর বিকাশ লাভ হয় কখন? কবি পরীক্ষায় আসে। মনে রাখবে, এটার বিকাশ হয়, গান্ধার শিল্প বিকশিত হয়েছিল কুষাণ যুগে। কুষাণ যুগে। গুড। পরের প্রশ্ন হচ্ছে কি, নিচের কোনটি একটি মৌলিক একক? নিম্নের কোনটি একটি মৌলিক একক? আচ্ছা, মৌলিক একক যদি আমরা দেখি, মৌলিক একক সিজিএস পদ্ধতিতে 3টে আছে, এফপিএস পদ্ধতিতে 3টে মৌলিক একক আছে এবং এমকেএস পদ্ধতিতে 3টে করে মৌলিক একক আছে। কিন্তু এসআই পদ্ধতিতে 7টি মৌলিক একক আছে। 7টি মৌলিক একক আছে, তাই না? এখানে দেখো, সিজিএস পদ্ধতিতে আমরা এখানে সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য মাপতে পারবো, গ্রামস এটা মানে ওজন মাপতে পারবো, আর সেকেন্ড মানে হচ্ছে সময় মাপতে পারবো। এফপিএসে ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড দিয়ে আমরা মাপতে পারবো 3টে সেম জিনিস, দৈর্ঘ্য, ভার এবং আরেকটা হচ্ছে সময়। এমকেএসেও সেম, মিটার, কিলোগ্রাম এবং সেকেন্ড দিয়ে সেম জিনিস আমরা মাপতে পারবো, তাই তো? কিন্তু এসআই পদ্ধতিতে আমরা 7টি মৌলিক একক দেখতে পাই, যেগুলোকে কিন্তু ভাঙা যায় না। সো এর মধ্যে একটি হচ্ছে সেকেন্ড বা সময়। সময়ের এসআই পদ্ধতিতে একক হচ্ছে কি? সেকেন্ড। আবার সিজিএস পদ্ধতিতে কি? সেকেন্ড। এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতিতে সব ক্ষেত্রে কিন্তু সেকেন্ড এর হচ্ছে মৌলিক একক। এবারে দেখো, এসআই এর যে তোমার 7টি একক একটু জেনে রাখো। টাইম বা সময়, সময়ের এসআই একক হচ্ছে ডিয়ার স্টুডেন্টস সেকেন্ড। সেকেন্ডটাকে আমরা প্রকাশ করে থাকি কি দিয়ে? এস দিয়ে প্রকাশ করি। এরপরে দেখো দৈর্ঘ্যটা এসআই এককে এর একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ওকে, মিটার এম দিয়ে প্রকাশ করা হয়। এরপরে দেখো মাস বা যেটাকে আমরা বলবো ভর বা ভার, এটা আমরা কি দিয়ে ভর কি দিয়ে প্রমাণ করে থাকি বা কি দিয়ে আমরা এটাকে মেপে থাকি? অ্যান্সার হচ্ছে
কেজি বা কিলোগ্রাম দিয়ে, আমি এখানে কিলোগ্রামই লিখি, যাই হোক, কিলোগ্রাম দিয়ে আমরা এটাকে প্রকাশ করি, অ্যান্ড এটার হচ্ছে সংকেত কেজি। এরপরে দেখো আরও কিছু আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, তাই না? তো এটাকে আমরা কি বলবো? আহ, বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, বিদ্যুৎ প্রবাহ, এটা পরিমাপ করি আমরা কি দিয়ে? অ্যাম্পিয়ার দিয়ে। বিদ্যুৎ প্রবাহ হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করা হয়, অ্যান্ড এটার সংকেত হচ্ছে এ, বড় হাতের এ এটার সংকেত। এরপরে দেখো আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমার তাপমাত্রা, পরম তাপমাত্রা, এটা মাপা হয় কি দিয়ে জানো? কেলভিন দিয়ে, কেলভিন দিয়ে মাপা হয়, এবং কে দিয়ে এটাকে প্রকাশ করা হয়। এরপরে আরেকটা হয় তোমার হচ্ছে পদার্থের পদার্থের মৌল, এটাকে আমরা, বা পদার্থের ভর, এটাকে আমরা প্রমাণ করে থাকি মোল একক দিয়ে, মোল দিয়ে প্রকাশ করি। আরেকটা হচ্ছে দীপন প্রবাহ বা দীপ্তি প্রবাহ। দীপন প্রবাহ, এটা কি দিয়ে প্রকাশ করা হয়? ক্যান্ডেলা, ক্যান্ডেলা, ঠিক আছে, ওকে। সো ক্যান্ডেলা, সিডি। তো এই সাতটা হচ্ছে কিন্তু, এই সাতটা হচ্ছে তোমার পদার্থের মূল একক বা মৌলিক একক। চলো পরেরটা, কোন রাজ্যটি ভারতে সর্বাধিক পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করে? ইউরেনিয়াম একটা তেজস্ক্রিয় মৌল, যেটাকে কিন্তু বিদ্যুৎ উৎপাদনে আজকাল খুবই ব্যবহার করা হচ্ছে। সো বিদ্যুৎ বা শক্তি উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম, এটা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? ইউরেনিয়াম উৎপাদনে প্রথম হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্য। আচ্ছা, রাজস্থানও আছে ইউরেনিয়াম উৎপাদনের নিরিখে, কিন্তু সব থেকে বেশি পরিমাণে অন্ধ্রপ্রদেশ ইউরেনিয়াম উৎপাদন করে। আচ্ছা, এই অন্ধ্রপ্রদেশ শুধু ইউরেনিয়াম নয়, অভ্র উৎপাদনে প্রথম আমাদের ভারতের মধ্যে, এটাও সকলে একটু নোট করে রাখবে। অভ্র বা মিকা প্রডিউসিং করে থাকে সব থেকে বেশি কোনটি? অন্ধ্রপ্রদেশ। তামাক সব থেকে বেশি কোন রাজ্য প্রডিউস করে? অ্যান্সার হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট সিএফটিআরআই কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট সিএফটিআরআই কোথায় আছে এটা? সেন্ট্রাল ফুড টেকনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট সদর দপ্তর হচ্ছে মহীশূরে, অ্যান্ড মহীশূরটা কর্ণাটকের একটা শহর, কর্ণাটকের একটা শহর হচ্ছে মহীশূর। ড্যাশ ইনজেকশন ডায়াবেটিস কমাতে সাহায্য করতে পারে? ডায়াবেটিস কমাতে সাহায্য করতে পারে কোন হরমোনটি বা কোনটি এখানে ইনজেকশন করলে? দেখো, ডায়াবেটিস মানুষের কেন হয়? যখন যখন ডিয়ার স্টুডেন্টস ইনসুলিন ক্ষরণ কম হয়। ইনসুলিন হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত, বিটা কোষ থেকে নিঃসৃত একটা হরমোন, ওকে। সো এই বিটা কোষ থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, এই হরমোনটা যখন কম পরিমাণে ক্ষরণ হবে তখন কিন্তু হবে মধুমেহ বা ডায়াবেটিস রোগ, এটাকে আমরা বাংলাতে মধুমেহ বলি। সো এই কারণে এটা কিন্তু আমাদের ইনজেকশন করলে ডায়াবেটিস কমে যাবে। এবারে দেখো কেন এটা হয়। তোমার ডিয়ার স্টুডেন্টস, এই ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের গ্লুকোজের কিন্তু মাত্রা, এটাকে কন্ট্রোল করা, এবং আমাদের যে গ্লুকোজগুলো উৎপাদন হয় সেটাকে পেশিতে গ্লাইকোজেন রূপে সঞ্চয় করে থাকে, ঠিক আছে। এবারে ইনসুলিন কমে গেলে সেই গ্লুকোজের মাত্রাটা বেড়ে যাবে আমাদের রক্তে, তার ফলেই কিন্তু ডায়াবেটিস রোগটা হবে, ওকে। চলো পরেরটা আমরা দেখি। হোমওয়ার্ক আজকের, কাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় বা কাকে আধুনিক অর্থনৈতিক জনক বলা হয়, এটা আজকের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই সকলে এটার উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে। চলো পরের প্রশ্ন, নিম্নের কোনটি ইউনেস্কো কর্তৃক বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষিত হয়? বিশ্বের প্রথম লিভিং হেরিটেজ ইউনিভার্সিটি ঘোষিত হয়েছে
কোনটি এখানে? অ্যান্সার হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এটা ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে অবস্থিত। ভারতের রত্ন রাজ্য বলা হয় কোন ভারতের রত্ন রাজ্যকে, বা কোন ভারতের রাজ্যকে? ভারতের একটা রাজ্যকে রত্ন রাজ্য বলা হয়, কোনটিকে বলা হয়? বলো। রত্ন রাজ্য আমরা কাকে বলে থাকি ডিয়ার স্টুডেন্টস? সেটা হচ্ছে মণিপুরকে বলা হয়ে থাকে রত্ন রাজ্য বা জুয়েল স্টেট অফ ইন্ডিয়া বলা হয় মণিপুরকে। আচ্ছা, মণিপুরের রাজধানী কি বলো দেখি একটু? এটা হচ্ছে তোমার নর্থ ইস্টে অবস্থিত একটা রাজ্য, তাই না? সো এদের রাজধানী কি? ভেরি ইম্পর্টেন্ট, এদের রাজধানী হচ্ছে ইম্ফল। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। অ্যান্ড আরও একটা জিনিস এখানে, সেটা হচ্ছে মণিপুরের মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী পদে কে আছেন? সেটা হচ্ছে বীরেন সিং, বীরেন সিং। ইনি হচ্ছে বর্তমানে মণিপুরের মুখ্যমন্ত্রী পদে আছেন। আব্দুল হামিদ লাহোরী কার সময়কার লেখক ছিলেন? আব্দুল হামিদ লাহোরী, এনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, জানো? তার লেখা গ্রন্থের নাম কি? তার লেখা গ্রন্থের নাম কি? আব্দুল হামিদ লাহোরী লিখেছিলেন বিখ্যাত গ্রন্থেও, যেটার নাম হচ্ছে পাদশাহ নামা। নাম কি? পাদশাহ নামা। এটা থেকে কিন্তু আমরা শাহজাহানের জীবনী সম্পর্কে জানতে পারি, এবং তিনি সম্রাট, মুঘল সম্রাট শাহজাহানের দরবারি কবি ছিলেন, বা তার সময়কার একজন কবি ছিলেন। পাদশাহ নামা গ্রন্থ থেকে কার সম্পর্কে জানা যায়? এটা থেকে আমরা জানতে পারি মুঘল সম্রাট শাহজাহানের সম্পর্কে। চলো, পরেরটা হচ্ছে কে প্রথম রাজ্যসভার সদস্য হয়েও প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন? আচ্ছা, আমাদের ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে অ্যাট ফার্স্ট তাকে কিন্তু সংসদের সদস্য হতে হবে, সংসদের যে কোনো কক্ষের সদস্য হওয়া মাস্ট। অর্থাৎ রাজ্যসভার সদস্যও হতে পারে অথবা লোকসভার সদস্য হতেও পারে। আমাদের যিনি বর্তমান মুখ্য প্রধানমন্ত্রী আছেন নরেন্দ্র মোদী, তিনি কিন্তু লোকসভার সদস্য, এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী ভারতের। কিন্তু একজন রাজ্যসভার সদস্য হওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন আমাদের ভারতের। তিনি কে? তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। তিনি হচ্ছেন ইন্দিরা গান্ধী। মনে থাকবে আশা করি তোমাদের। আরেকটা জিনিস, এই ইন্দিরা গান্ধী ইনি ছিলেন প্রথম প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন। এবং এই ইন্দিরা গান্ধী ইনি ছিলেন ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী। আর তার সঙ্গে তিনি হচ্ছেন প্রথম যিনি রাজ্যসভার সদস্য হওয়ার পরেও প্রধানমন্ত্রী হন। খণ্ডী ভবনের দ্বারা আপত্য জীব সৃষ্টি হলো অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন, অপুংজনী। কি আসলে খণ্ডী ভবনের মাধ্যমে আপত্য কোষ সৃষ্টি করে যারা, সেটাকে আমরা কি বলে থাকি? খণ্ডী ভবনের মাধ্যমে আপত্য কোষ সৃষ্টিকে বলা হয় অঙ্গজ জনন। অঙ্গজ জনন। ডব্লিউপি কেপির যারা বেস্ট প্রিপারেশন নিতে ইচ্ছুক, তাদের জন্য চলে এসেছে টিডব্লিউএস একাডেমিতে একটা ধামাকা ব্যাচ। ডব্লিউপি কেপির জন্য এই ব্যাচটা একদমই খুবই গুরুত্বপূর্ণ ব্যাচ হতে চলেছে। এই ব্যাচ থেকে আমি বলতে চলেছি, যারা ভর্তি হবে তাদের কিন্তু চাকরি, একটা কিন্তু বাধা চাকরি হতে চলেছে। সো ডিয়ার স্টুডেন্টস, যারা আমাদের এই টিডব্লিউএস একাডেমিতে যুক্ত হওনি এখনও, টিডব্লিউএস একাডেমির এই ব্যাচটাতে ভর্তি হওনি, সুযোগ মিস করবে না। আজই ভর্তি হয়ে যাও টিডব্লিউএস একাডেমির নতুন ডব্লিউপি কেপির ব্যাচে। তার সঙ্গে আমাদের যদি অন্যান্য ব্যাচেও ভর্তি হতে চাও, তোমার যে গোল আছে সেই ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, অবশ্যই তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমিতে এই সমস্ত ব্যাচগুলো পাবে, যেখানে গিয়ে তোমরা এখান থেকে ভর্তি হয়ে আমাদের কাছ থেকে সেরা চাকরির প্রিপারেশান নিতে পারবে। তার জন্য টিডব্লিউএস একাডেমি অ্যাপটাকে তোমার ফোনে কিন্তু ডাউনলোড করে রাখতে হবে। পরের প্রশ্ন, নাগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ? নাগরহোল জাতীয় উদ্যান কোন সংরক্ষিত বনভূমির অংশ? আচ্ছা, প্রথমে একটা জিনিস বলো, এই নাগরহোল জাতীয় উদ্যান আছে কোথায়? নাগরহোল জাতীয় উদ্যান আছে কর্ণাটকে। কোথায় আছে ডিয়ার স্টুডেন্টস? কর্ণাটকে। এটা একটা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প হিসাবেও পরিচিত। আচ্ছা, তোমরা একটু বলো, আরাবল্লী পর্বত কি কর্ণাটকে আছে? একদমই না। আরাবল্লী পর্বত রাজস্থান রিজনে আছে, যেটা একদমই আমাদের ভারত, পশ্চিম ভারতে অবস্থিত। আর যদি বলি নাগরহোল জাতীয় উদ্যান, এটা দক্ষিণ ভারতে আছে। আচ্ছা, বিন্ধ্য পর্বত এটা মধ্যপ্রদেশে আছে, মহারাষ্ট্র মধ্যপ্রদেশে বিস্তৃত। সাতপুরাও সেম,
কিন্তু নীলগিরিটা দক্ষিণ ভারতে আছে। এটা আমাদের যে তোমার পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত আমাদের ভারতের এরকম একটা স্থানে গিয়ে, এটা মনে করো পশ্চিমঘাট পর্বত, আর এই কালো রঙের এটা হচ্ছে পূর্বঘাট পর্বত। এই দুটো যেখানে মিলিত হয়েছে সেই স্থানটাকে বলা হয়ে থাকে নীলগিরি পর্বত, এইখানে মিলিত হয়েছে সেটা। ওকে। আর নীলগিরি একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এই সংরক্ষিত বনভূমি সরি নীলগিরির মধ্যে কিন্তু আমাদের এই নখরোল জাতীয় উদ্যানটা পড়ে। আচ্ছা, কর্ণাটকে আরও কিছু জাতীয় উদ্যান আছে, এগুলোও মনে রাখা উচিত। যেমন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা জাতীয় উদ্যান বন্দিপুর। বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় আছে? পরীক্ষায় আসে প্রশ্ন খুবই, সেটা হচ্ছে কর্ণাটকে। তারপরে আরও কিছু জাতীয় উদ্যানের মধ্যে যদি আমরা দেখি, কেন্দ্রমুখ জাতীয় উদ্যান, ভেরি ইম্পর্ট্যান্ট এটা। কেন্দ্রমুখ ন্যাশনাল পার্ক কোথায় আছে? এটাও অবস্থিত আছে আমাদের কর্ণাটক রাজ্যে। চলো পরের প্রশ্ন, দামোদর উপত্যকা পরিকল্পনা শুরু হয়েছিল কোন সালে? দামোদর উপত্যকা পরিকল্পনা বা দামোদর ভ্যালি প্ল্যানিং এটা কবে শুরু হয়েছিল? এটা একটা বহুমুখী নদী পরিকল্পনা এবং স্বাধীন ভারতের প্রথম নদী পরিকল্পনা, প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। ওকে। প্রথম তোমার ইন্ডিপেন্ডেন্টের পরে যে পরিকল্পনাটা হয় সেটা দামোদর ভ্যালি পরিকল্পনা, বা যেটাকে আমরা ডিভিসি বলে থাকি। আর এটা শুরু হয় 1948 সালে। দামোদর ভ্যালি কর্পোরেশনের মধ্যে মাইথন বাঁধ, তিলাইয়া বাঁধ, ম্যাসেঞ্জার ড্যাম, পাঞ্চেত বাঁধ, এই সমস্ত ড্যাম পরিকল্পনাগুলো কিন্তু আসে। কার সময় সরকারি ভাষা ইংরেজি করা হয়েছিল? আচ্ছা, ভারতে যখন ব্রিটিশরা প্রথম শাসন করতে আসে তখন কিন্তু সরকারি ভাষা ছিল ফার্সি। এই ফার্সি সরকারি ভাষা করেছিল তোমার মুঘলরা। ঠিক আছে, মুঘল যুগে সরকারি ভাষা কি? ফার্সি ছিল। পরবর্তীতে ডিয়ার স্টুডেন্টস, যখন ইংরেজদের সময় আসে তখন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং, যাকে আমরা বলে থাকি ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জনক, মানে ভারতে যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষা, পশ্চিমী শিক্ষার এটার বিস্তারে সব থেকে বেশি উদ্যোগী ছিলেন যে গভর্নর জেনারেল, তিনি হচ্ছেন লর্ড উইলিয়াম বেন্টিং। এখানে তিনি ইংরেজি ভাষা করেছিলেন ভারতের সরকারি ভাষা। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য ডিয়ার স্টুডেন্টস কোথায় দেখা যায় বলো দেখি? পশ্চিমঘাট, নর্মদা মোহনা, কৃষ্ণা গোদাবরীর মোহনা, নাকি পূর্ব উপকূল, উত্তর পূর্ব উপকূল? ম্যানগ্রোভ অরণ্য আমরা সাধারণত যদি দেখি দেখা যায় সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কি? সুন্দরবন। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো পূর্ব উপকূল যেগুলো আছে আমাদের, বিশেষ করে সেখানে কিন্তু আমরা এই ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাই। পশ্চিম উপকূলেও দেখা যায়, কারণ মহারাষ্ট্রে যদি দেখি রত্নাগিরি ম্যানগ্রোভ অরণ্য আছে। গোদাবরী ও কৃষ্ণার মোহনায় কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আছে। গোদাবরী, কৃষ্ণার মোহনায় ম্যানগ্রোভ অরণ্য আছে। আর সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য এটা হচ্ছে বিশ্বের মধ্যে সবথেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, যেটা ভাগীরথী, হুগলি এবং মেঘনা নদীর কিন্তু বদ্বীপ অঞ্চলে সৃষ্টি হয়েছে। লোকসভায় সবথেকে বেশি সংখ্যক আসন জিতে কে প্রধানমন্ত্রী হয়েছিলেন? লোকসভায় সবথেকে বেশি সংখ্যক আসন জিতে কে প্রধানমন্ত্রী হন? জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, নাকি রাজীব গান্ধী? লোকসভার ইতিহাসে সবথেকে বেশি পরিমাণে আসন জিতে জাতীয় কংগ্রেস বা কংগ্রেস দল থেকে রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। রাজীব গান্ধী 404টি তোমার আসন জেতে। রাজীব গান্ধী একা জেতেনি, মানে তাদের দল জাতীয় কংগ্রেস 404টি আসন জিতে কিন্তু রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হয়। আরেকটা জিনিস দেখো, এই রাজীব গান্ধী ইনি ছিলেন ডিয়ার স্টুডেন্টস আমাদের ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, মানে সব থেকে কম বয়সে প্রধানমন্ত্রী হন।
ঠিক আছে। নেক্সট কোশ্চেন ইজ পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? আচ্ছা, পল্লব বংশের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। পল্লবদের রাজত্ব কোথায় ছিল? এটা দক্ষিণ ভারতে তারা রাজত্ব করেছিল, পল্লব বংশ। এবং পল্লব বংশ এদের রাজধানী কি ছিল বলতো? পল্লব বংশ এর রাজধানী কি ছিল? এদের রাজধানী ছিল কাঞ্চি বা কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম এদের রাজধানী ছিল। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ছিলেন শিবস্কন্দ বর্মন, বা পল্লব বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শিবস্কন্দ বর্মন। এরপরে মহেন্দ্র বর্মনের মতো শাসক নরসিংহ বর্মন, ইনি ছিলেন শ্রেষ্ঠ পল্লব শাসক, পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন, এবং যিনি চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন। এটা মনে রাখবে, ইনি হচ্ছেন চালুক্য শাসক, চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করেন। ওকে, চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীকে কে পরাজিত করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন, এবং তিনি একটা উপাধিও নিয়েছিলেন যেটা হচ্ছে বাতাপি কোন্ড। বাতাপি কোন্ড কার উপাধি ছিল? বাতাপি কোন্ড এটা ছিল নরসিংহ বর্মনের উপাধি। এই উপাধিটা তিনি চালুক্যদের বাতাপি দখল করা, বাতাপি ছিল চালুক্যদের রাজধানী, সেটা দখল করার পরে এই উপাধিটি নিয়েছিলেন। নেক্সট কোশ্চেন ইজ নিম্নের কোন সুলতান জিজিয়া কর আরোপ করেন? জিজিয়া হচ্ছে অমুসলমান অমুসলমান প্রজাদের উপর আরোপিত কর। অমুসলমান যারা তোমার প্রজা, বা যারা সুলতানি যুগ বা মোগল যুগে অমুসলমান প্রজা ছিল, তাদের উপর আরোপিত কর হচ্ছে জিজিয়া কর। এবারে দেখো, এই জিজিয়া কর এটা শুরু করেছিলেন, আমরা যদি দেখি, এটা আরোপ করেছিলেন ফিরোজ শাহ তুগলক, এটা আরোপ করেছিলেন। পরবর্তীতে এটা আকবর, আকবর ইনি ছিলেন মুঘল সম্রাট, সেই আকবর কি করেন? জিজিয়া কর রদ করেন। আকবর জিজিয়া কর রদ করেন। মনে থাকবে, আশা করব তোমাদের। চলো পরেরটা দেখি, তাপ্তি নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে? তাপ্তি নদীর তীরে কোন শহর আছে? দিল্লি, কলকাতা, আহমেদাবাদ, সুরাট। সুরাট আছে, সিটি অফ ডায়মন্ড বলা হয়, তাই না? ডায়মন্ড সিটি বলা হয়, বা এটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে হীরের শহর। ডায়মন্ড শহর বা হীরের শহর বলা হয় তাকে, সুরাটকে। আচ্ছা, দিল্লি, দিল্লিটা আমাদের জাতীয় রাজধানী অঞ্চল, এটা আছে যে নদীর তীরে, সেই নদীটা হচ্ছে যমুনা। যমুনা, যেটা আমাদের ভারতের সবথেকে দীর্ঘতম উপনদী, অর্থাৎ এটা কিন্তু গঙ্গার প্রধান উপনদী, সেই যমুনার তীরে আছে তা দিল্লি শহর। কলকাতা হচ্ছে গঙ্গার তীরে, কলকাতা কোথায় আছে? গঙ্গার তীরে। আমেদাবাদ কোথায়? সবরমতির তীরে। সবরমতি নদী, যেটাও কিন্তু একটা আমাদের ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে পড়ে, সেখানে আছে বা তার তীরে আছে গুজরাটের আহমেদাবাদ শহর। নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন হচ্ছে পরমাণুর কিন্তু একটা অংশ, নিউট্রন, তাই না? পরমাণুর একটা কণা, সেই পরমাণুর কণা নিউট্রন আবিষ্কার করেছিলেন কে বলো দেখি? করেছিলেন কে? জেমস চ্যাডউইক, ইনি নিউট্রন আবিষ্কার করেছিলেন। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সদর দপ্তর অবস্থিত কোথায়? আচ্ছা, বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া, বিসিসিআই, এটা সম্পর্কে কয়েকটা তথ্য দেখো। এই বিসিসিআই 1928 প্রতিষ্ঠা হয়। 1928 প্রতিষ্ঠা হয় বিসিসিআই, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা সদর দপ্তর কোথায়? মুম্বাই। আর এটা থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা দেয় সেটা হচ্ছে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টকে। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টকে? বিসিসিআই এর যিনি বর্তমান প্রেসিডেন্ট তিনি হচ্ছেন রজার বিনি। কে স্টুডেন্টস? রজার বিনি বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট। গুড, আজকের ক্লাস এখানেই শেষ করছি।
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম ক্লাসে। ভালো থাকবে সকলে, পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশনে ক্লাস দেখতে থাকো। প্রতিটা ফ্রি লাইভ ক্লাস তোমরা এখানে পাবে। আর পেইড ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই TWS একাডেমি অ্যাপে, সেখান থেকে তোমরা ক্লাস করতে পারবে। অবশ্যই ডাউনলোড করে নেবে TWS একাডেমি অ্যাপ, আর ব্যাচে যুক্ত হতে চাইলে অবশ্যই যুক্ত হয়ে যাবে আজই। ভালো থাকবে সকলে, টাটা, বাই।